কলকাতা হাইকোর্ট চত্বরে রোজিনা রহমান স্বাধীন সাংবাদিক, তিনি আক্রান্ত হয়েছিলেন এমনই অভিযোগ করেছিলেন, থানাতেও অভিযোগ করেছিলেন এবং তারপর কলকাতা হাইকোর্টেও সেই মামলা উঠেছে। ঠিক কি হয়েছে তার থেকে জানবো। যেটা জানা যাচ্ছে যে আংশিক জয়, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছেন যে ক্ষমা চেয়ে নিতে, কিন্তু কে ক্ষমা চাইবে এখনও পুলিশ কি আইডেন্টিফাই করতে পেরেছে? ওই জন্যই সঙ্গীতা, একদম আমি বলছি এটা শুধু আমার একার জয় নয়, এটা আমাদের গণতন্ত্রের যারা সাংবাদিকতা করে, চোখে চোখ রেখে যারা প্রশ্ন করে, তাদের সবার জয় আজকে। তোমার জয়, আমার জয়, যারা হাইকোর্টের ব্রিগেডে দাঁড়িয়ে থাকি, দীর্ঘক্ষণ ওয়েট করি খবর করার জন্য, একটা ক্লিপিংস করার জন্য, এটা তাদের সবার জয়। একটা জিনিস আমি বলছি সঙ্গীতা, বিচারপতি বলেছেন যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন তিনি। প্রথমত তিনি বলেছেন ক্ষমা চাওয়ার, সেজন্যই পুলিশকে কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছেন। আর একটা জিনিস তিনি বলেছেন যে এখানে যাতে এই যে আমাদের এখানে সামনে অ্যাসেম্বলি আছে, রাজভবন আছে, হাইকোর্ট, এইখানে যদি আমরা এরকমভাবে আক্রান্ত হই, তিনি সেই প্রশ্নটাও তুলেছেন। জিনিস মাননীয় বিচারপতি মেনশন করলেন যে বড় চ্যানেল হলে লিটিগেশন হবে, আর ছোট চ্যানেলের বেলা তাকে মারধর করা হবে, এটা ঠিক নয়। যদি কাউকে নিয়ে সমস্যা থাকে লিটিগেশন করা হোক। একদম আমি বলছি, এই যে গায়ে হাত দেওয়াটার তীব্র বিরোধিতা করেছেন উনি। একদম মহামান্য সংবাদ মাধ্যম বড় ছোট ব্যাপার না, এটা খুব একটা ঠিক। তুমি দেখেছিলে, সত্যি কথা বলতে আজকে তিনি যে চ্যানেলের তুলনা টেনেছেন, তিনি এবিপি আনন্দের কথা বলেছেন। সেই এবিপি আনন্দ আমাকে সাপোর্ট করেছিল, আমার পাশে ছিল। কারণ কেন, সাংবাদিক মানে সেটা ইউটিউবে সাংবাদিকতা হতে পারে, আর টিভি মানে সেটা মেন স্ট্রিম মিডিয়া হতে পারে, কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ সেটা সর্বক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। আর একটা জিনিস আমি বলবো, বিচারপতি তিনি বলেছেন যে আমাদের এইটা জয়, কারণ আমাদেরকে এখানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার দিতে হবে, যাতে আমরা ফ্রিলি কাজ করতে পারি, যাতে আমরা আমাদের নিজেদের কথা বলতে পারি, স্বাধীন গণতন্ত্র রাষ্ট্রে যাতে কথা বলতে পারি, ঠিকভাবে স্বাধীনতা থাকে কথা বলার, সেটা কিন্তু তিনি বলেছেন। আমার সঙ্গে রয়েছেন আমার আইনজীবী সুপর্ণা দত্ত, তিনি আরও ভালো করে বলতে পারবেন, কারণ উনি আমার জন্য অনেকটাই পরিশ্রম করেছে। মহামান্য বিচারপতি খালি এই কথাটাই বলেছেন যে হাইকোর্ট প্রিমিসেস মানে একটা সিকিউরিটি, যেখানে আমাদের সিকিউরিটি থাকে আর কি। উনি এটাও বলেছেন যে সামনে বিধানসভা, গভর্নর সব কিছুই রয়েছে, উনি এটা উল্লেখ করেছেন। এই হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও একটা মানে সাংবাদিক যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, মানে আমরা এখানে সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে আসছি, মানে কারুর কাজে তো এরমভাবে আমরা বাধা দিতে পারি না, সে যেই হোক না কেন। থাকতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমি কারুর গায়ে হাত তুলবো বা কাউকে আমি মারবো, মানে অকথ্য ভাষায় গালিগালাজ করব। উনি এটাও বলেছেন যে মামলা যেদিনকে হবে সেদিনকে কেস ডায়েরি পুলিশকে জমা দিতে বলেছেন, সেদিনকে পুলিশ কেস ডায়েরি জমা দেবে, যে এই ধরনের ইনভেস্টিগেশনটা যাতে ঠিকঠাকভাবে হয় আর কি। উনি এটাও বলেছেন যে ক্ষমা চাওয়ার কথা একটা উনি বলেছেন, যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। সেটা হয়তো নেক্সট দিনকে উনি আরও ভালোভাবে ক্লিয়ারলি বলে দেবেন, নেক্সট দিন মামলাটা হোক, তারপর বোঝা যাবে জিনিসটা কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। উনি এই কথাগুলোই খালি বলেছেন। কিন্তু আমি একটা কথাই, আংশিক জয় বলা যেতে পারে, কিন্তু অর্ডারটা এখনও পাস আউট উনি ঠিকভাবে মানে করেননি, কারণ ওটা মুখে বলেছেন উনি। আগে অর্ডারটা পাস আউট হোক, তারপরে আমরা বুঝতে পারবো। এবার বিষয়টা যেটা হচ্ছে যে আমরা সবাই নিজের রুজি রুটির জন্য খাটছি, সাংবাদিকরা সাংবাদিকের কাজ করবে, আমরাও এখানে ওকালতি করতে আসছি, আমরাও নিজের রুজি রুটির জন্যই ওকালতিটা করছি। কিন্তু ওই কালো কোট পরে, কালো কোট আর ওই গাউনটা অনেক কষ্ট করেই জোগাড় করতে হয়, যোগ্যতা থাকবে সেই হিসাবেই আমাদের করতে হবে। সবাইকারই এখানে নিজস্ব যোগ্যতা আছে বলি আজকে আমরা এই কালো কোটটা পরে হাইকোর্ট প্রিমিসেসের মধ্যে ঘুরছি, মানে মামলা করতে যাচ্ছি, আসছি, মক্কেলের সাথে কথা বলছি। কিন্তু ওই কালো কোট পরে কারোর গায়ে হাত তোলাটা, কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করাটা, এটা কিন্তু শোভা পায় না। সবাই এখানে আসছে নিজের কাজের জন্য আসছে, আইনজীবী হয়ে আইনজীবীর বিরুদ্ধে লড়লেন, যেটা অন্যায় সেটা অন্যায়। সে আইনজীবী হোক, মানে সে আইনজীবী ভুল করলে সেখানে অন্যায়ভাবে লড়তে হবে। ভাবাচ্ছিল যে ভাবাইনি, অন্যায় যেটা অন্যায়। যেহেতু সত্যি কথা বলতে সবসময় একটা জিনিস শিখেছি, সে যত ভালোই বন্ধু হোক না কেন, সে যত ভালোই কলিগ হোক না কেন, যেটা ভুল সেটা ভুল, ভুলের বিরুদ্ধে আমি কথা বলবই। ভুলের বিরুদ্ধে আমি মামলা করেছি, সেই মামলার উনি একটু হলেও পজিটিভ রিপ্লাই করেছেন। এবার মামলাটার কেস ডায়েরিটা দিক, তারপর জানা যাবে। আমার এখানে ভয়ে পাওয়ার কোনো জায়গাই নেই, যেটা ভুল সেটা ভুল হয়েছে, আমি মামলা করেছি,
ব্যাস। একদম। আরেকটা জিনিস আমি এখানেই সুপর্ণাকে সত্যিই কুর্নিশ জানাতে চাই, কারণ সঙ্গীতা, আমি হাওয়ের যত দর্শক, হাও আমার পাশে ছিল সেদিন যখন আমি চোখের জল আমার পড়ছিল, সব্যসাচী দা আজকে বলেছেন যে চোখের জল পড়ছিল, সত্যি আমি মেন্টালি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। হাও আমার পাশে ছিল। হাওয়ের অসংখ্য দর্শককে আমার মন থেকে ধন্যবাদ, এবং হাওয়ের যারা কর্ণধার আছে তাদেরও, যে এইটা শুধু আমার একার লড়াই ছিল না, সবার লড়াই ছিল। আরেকটা জিনিস সুপর্ণাকে কুর্নিশ জানাতে চাই, কারণ কেন অনেক আইনজীবী সরে দাঁড়িয়েছিল, কারণ আইনজীবীর বিরুদ্ধে আইনজীবীরা কী করে দাঁড়াতে পারে, এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। যেহেতু আইনজীবী একটা ফ্র্যাটার্নিটি আছে, যেমন সংবাদ মাধ্যম, আমরা পুরো সবাই একসঙ্গে ছিলাম বলেই তোমরাও আমার পাশে ছিলে, সেরকম আইনজীবী কিন্তু অন্যায় যে অন্যায় সেটা সুপর্ণারা দেখিয়ে দিয়েছে, যে যে অন্যায় করে সে আইনজীবী হতে পারে, সাংবাদিক হতে পারে, যেটা অন্যায় অন্যায়। কার্যত আমি বলছি, অনেকেই প্রশ্ন তুলেছিলেন কোথায় সিসিটিভি, কোথায় আক্রমণ, অনেকেই বলেছিলেন ভিকটিম কার্ড, আর সেই সাহসটা রেখেছিলাম বলে পুলিশের দ্বারস্থ হয়েছিলাম এবং হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলাম। একটুও পজিটিভ ছিলাম বলে আমাদের উপর যে আক্রমণ হয়েছিল, আমি বলছি একটা সাধারণ মানুষের সঙ্গে কথা হতে পারে, কিন্তু তার গায়ে হাত তোলা কেন হবে? তার কাজ পছন্দ না হতে পারে, আপনি বারবার বলতে পারেন। তার আমার বিরুদ্ধে তো 4টে মানহানির নোটিশ পাঠিয়েছে শাসক দলের মুখপাত্র, কিন্তু আমাকে তো তারা ফিজিক্যালি অ্যাটাক করেনি, কিন্তু এরা আমাকে ফিজিক্যালি অ্যাটাক করেছিল। সেজন্য আমি ভেবেছিলাম যে আজকে যদি এরা পার পেয়ে যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি বাড়ি থেকে বেরোলেও তো আমাকে মারধর করতে পারে। আমি প্রাণ আশঙ্কায় ভুগছিলাম কার্যত, সেজন্যই আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আজকে এই জয় আমাদের সবার জয়, সংবাদ মাধ্যমেরও জয়। তিনি বারবার বলেছেন ছোট চ্যানেল হলে মার খাবে, বড় চ্যানেল হলে স্বপ্নদিত মামলা হবে। সত্যি ছোট চ্যানেলকে কিন্তু মহামান্য হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে ছোট করে দেখেননি, তিনি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেছেন এবং ক্ষমা চাওয়ার কথাও বলেছেন। সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, তিনি ক্ষমা চাওয়ার কথা বলেছেন। আরেকটা জিনিস তিনি বলেছেন, কার্যত তিনি সরকারি আইনজীবীর কাছে প্রশ্ন রেখেছিলেন, তিনি প্রশ্ন রেখেছেন যে রিপোর্টাররা এখানে আসবে কি আসবে না, রিপোর্টাররা এখানে কাজ করবে কি করবে না, এটা উনি জানতে চেয়েছিলেন। এটা সবথেকে বড় কথা, রিপোর্টাররা হাইকোর্টে আসবে কি আসবে না। আজকে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন এটা যাতে খতিয়ে দেখা হয়, গুরুত্ব সহকারে দেখেছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। এই লড়াই চলবে, 2 তারিখে আগামী মামলা আছে, আপনাদের পরবর্তী আপডেট দেওয়া হবে। আদালত চত্বরে সাংবাদিককে হেনস্থা, সেই মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল। মামলাকারী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন। কি হলো বা কি বলবেন? আদালতও কনসার্ন এটা নিয়ে যে একজন সাংবাদিক যখন এখানে কাজ করতে আসছেন, ছোট হোক বড় হোক, তার পরিচয় সাংবাদিক, তার কাজ সংবাদ সংগ্রহ করা। সেই সংবাদ সংগ্রহ করতে এসে যদি সেই সংবাদ মাধ্যমের যে সম্পাদকীয় যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে যদি কারুর মতের অমিল হয়, তাহলে কারুর গায়ে হাত তোলা এটা কোনোদিন কোনো আইনি সমাধান হতে পারে না। এটাই আজকের মামলার এবং মামলা শোনার পর মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্যের মূল নির্যাসই হচ্ছে এটা, যে এটা কখনো উচিত নয় আদালত চত্বর। বিকজ আদালতকে আমরা টেম্পল অফ জাস্টিস বলি, এখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করবার জন্য আসবেন, এটাই স্বাভাবিক। আদালতের দরজা খোলা, আদালত ওপেন আমাদের দেশে। তাহলে সেখানে সাংবাদিকরা যদি সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন, তাদের উপর যদি শারীরিক হেনস্থার অভিযোগ ঘটে, তাহলে সেটা কখনোই শোভনীয় নয়। এই মামলার ক্ষেত্রে বিশেষত রোজিনার যে মামলা, সেই মামলায় যে কেস ডায়েরি সেটা তলব করা হয়েছে। 2 তারিখে পরবর্তী শুনানি হবে এবং আদালত উষ্মা প্রকাশ করেছেন এই গোটা প্রক্রিয়াটা সম্পর্কে, এবং তিনি আশা করছেন যে আমাদের হাইকোর্টের যে প্রাজ্ঞ আইনজীবীরা আছেন তাদের মধ্যস্থতায় বিষয়টা একটা সমাধান সূত্র পাবে আগামী দিনে। সেটেলমেন্ট করতে বলেছেন না, সেটেলমেন্টের কথা আসছে না, এটা সেটেলমেন্ট নয়। যেটা ভবিষ্যতে এই জিনিস যাতে না ঘটে সেটাকেও এনশিওর করা। একটা তো কেস ডায়েরি এনে, কেস ডায়েরিতে কী হচ্ছে রোজিনার মামলা সেটা তদন্ত। আজকে রোজিনা, কালকে তোমার উপর আক্রমণ হতে পারে, পরশু অন্য কারোর উপর আক্রমণ হতে পারে। আজকে প্রবলেমটা কেন হয়? কারণ সাংবাদিকরা তারা যে ধরনের বিষয়গুলি নিয়ে খবর সংগ্রহ করেন বা যে ধরনের মামলা নিয়ে খবর সংগ্রহ করেন, যে আমরা জানি পাবলিক লাইফে এগুলো সম্পর্কে বিভিন্ন ধারণা থাকে, পারসেপশন থাকে। আর ডিফারেন্ট পাবলিক পারসেপশন থাকলে সেক্ষেত্রে বিতর্কের জায়গা ঘটে এবং বহু ক্ষেত্রে মতের দ্বন্দ্ব হতে থাকে, এবং সেটাকে বহু ক্ষেত্রেই আমরা দেখেছি রাজনৈতিকভাবে একটা শেপ পেয়ে গিয়ে সেটা তুমি যদি একটি খবর সরকারের বিরুদ্ধে করো, রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল ভাববে এটা তৃণমূলের বিরুদ্ধে খবর করলে তৃণমূলের লোক অমনি চলে আসবে। কখনো এটা অন্য জায়গা হতে পারে, এটা বিজেপি হতে পারে, এটা XYZ হতে পারে।
এটা আমি হতে পারি, এটা অন্য কেউ হতে পারে। সো আলটিমেটলি এই জিনিসটা হওয়া উচিত নয়, যেটা আদালত বারবার বলছে এটা একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যাওয়ার দরকার আছে এই জায়গাটির ক্ষেত্রে। বাকিটা রোজিনার যে মামলা, সেই মামলা কেস ডায়েরি দেখে আদালত পরে সেই বিচার করবেন, কিন্তু সেখানে আইডেন্টিফাই করার বিচারপতি যেটা বললেন, আমি ছিলাম কোর্টরুমে, শুনলাম যে ক্ষমা চেয়ে নিতে বললেন, কিন্তু পুলিশ কি আইডেন্টিফাই তার আগে তো পুলিশকে খুঁজে বার করতে হবে। ক্ষমা চাওয়াটা তো পরের প্রশ্ন। ক্ষমা চাওয়াটা নির্ভর করবে যিনি অভিযোগ করছেন তিনি ক্ষমা করছেন কি না তার উপর, কিন্তু ক্ষমাটা কাকে করবেন তো খুব ইম্পর্টেন্ট। আগে তো পুলিশকে বার করে আনতে হবে। কি কাজ করেনি এখনো পর্যন্ত আমি জানি না কি কাজ করেছে, অন্ততপক্ষে আমরা জানি না। সেটা আদালতে যখন কেস ডায়েরি দেবেন তখন দেখা যাবে। মানে এতদিন হয়ে গেল এখনো আইডেন্টিফাই করা গেল না, সিসিটিভি ক্যামেরা করেছেন কিনা আমি তো জানি না। ওই জন্য 2 তারিখে কেস ডায়েরিতে আসুক, লেট কেস ডায়েরি কাম। আমি আশা করব পুলিশ ইতিমধ্যেই কাজটা শেষ করেছেন। আমারও ভাবতে ভালো লাগবে যে এই ধরনের কমপ্লেন্টের ক্ষেত্রে পুলিশ তৎপরতার সাথে কাজ করছেন। অন্ততপক্ষে হাইকোর্টের এই এরিয়া অন্ততপক্ষে সুরক্ষিত আছে, এটা অন্তত আমার ভাবতে ভালো লাগবে যারা এই অঞ্চলে কাজ করতে আসছেন নানাভাবে। কারণ আমি আবার বলছি, সাংবাদিক তিনি কিন্তু একটি পেশা করেন। আমরা এই পেশার ক্ষেত্রে আমরা দেখেছি বহু ক্ষেত্রে মতের সাথে অমিল হয়। আজকে সাংবাদিকতার নামে যা যা হচ্ছে সবটা সমর্থনযোগ্য নয়, কিন্তু তা সত্ত্বেও ভিউয়ের ডিফারেন্সের জন্য কারুর গায়ে হাত তোলা হবে, গুন্ডামি করা হবে, সেটা কখনো বরদাস্ত করা যায় না।